আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। আগামী জুন মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনিকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স, এমনটা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 5 টেলিভিশনে এক বক্তব্যে তিনি একথা জানান। ইমানুয়েল ম্যাক্রো বলেন, আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব। আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেয়া, যেখানে আমরা একাধিক দেশের নেতাদের সঙ্গে বসে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, আমি কাউকে খুশি করার জন্য এটি করছি না, আমি এটি করব কারণ আমি মনে করি একসময় এটি সঠিক হবে এবং আমি একটি যৌথ গতিশীলতাতে যুক্ত হতে চাই, যেটিতে যারা ফিলিস্তিনিকে সমর্থন করেন তারা এর বদলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন, যেটি তাদের অনেকেই করেন না। এদিকে ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্শেন আগাভেকিয়ান শাহিন। তিনি বলেন, ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্রনীতির দিকে একটি সঠিক পদক্ষেপ হবে। ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিয়ে আসছে, তবে তারা বিষয়টিতে এতদিন আনুষ্ঠানিকভাবেই সমর্থন জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে এটি তাদের পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন হবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স ফিলিস্তিনিকে স্বীকৃতি দিলে ক্ষুব্ধ হতে পারে ইসরায়েল, কারণ তারা দাবি করছে এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত হবে অপরিপক্ব। ইসরায়েলের অবরিত হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। টানা 1.5 বছর ধরে চালানো এই আগ্রাসনে নিহত হয়েছেন 50,000-এরও বেশি মানুষ। তবুও থামছে না বর্বর সেনারা, এখনও চলছেই তাণ্ডব। প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা, বেঁচে যাওয়া বাসিন্দারাও যেন প্রতি মুহূর্ত মৃত্যুর অপেক্ষা করছেন। একই সঙ্গে প্রায় 2 মাস ধরে অবরুদ্ধ হয়ে আছে উপত্যকাটি। খাবার নেই, ওষুধ, জ্বালানি ও আশ্রয়ের কোনো সুব্যবস্থাও নেই। ইসরায়েলি হামলা আর অবরোধে একেবারে শূন্য গাজা। এমন পরিস্থিতিতে গাজাকে মৃত্যুকূপ বা ডেথ লুপ বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আল জাজিরার তথ্য মতে গাজা উপত্যকার পানি সরবরাহের 70% বন্ধ হয়ে গেছে। মূলত ইসরায়েলি প্রতিষ্ঠান মেকোরোট থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে পানি সরবরাহ করা হয়। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে হামলা শুরুর পর পানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। গাজা শহরের পূর্বাঞ্চলের সুজাইয়া এলাকার প্রধান পাইপলাইনে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন গাজার পৌরসভার মুখপাত্র হোসনি মিহান্না। তিনি আরও বলেছেন, গাজার পরিণতি এখন ভয়াবহ। মেকোরোট থেকে পানির শিগগিরই পুনরুদ্ধার করা না গেলে গাজার মানুষ পিপাসায় মারা যাবে। জাতিসংঘ মহাসচিব গাজার ত্রাণ কর্মীদের বীর হিসেবে আখ্যা দেন, যারা জীবন বাজি রেখে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। গুতেরেস মনে করেন, যুদ্ধবিরতির ফলে গাজায় বন্দি বিনিময় ও ত্রাণ সরবরাহ সম্ভব হয়েছিল, তাই আবারও একটি কার্যকর যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা এখন সবচেয়ে বেশি। তিনি বলেছেন, যুদ্ধবিরতি ভালো ফল আনে, মানবতা রক্ষা করে। চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি ভেঙে মার্চ থেকে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। নতুন করে চালানো এই হামলায় 1400 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 3600 জনের বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত 50,846 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1,15,729 জন। তবে সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃতের সংখ্যা 61,000-এরও বেশি। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধারণা করা হচ্ছে। কয়েকদিন আগে আন্তর্জাতিক সংস্থার অন্তত 15 জন স্বাস্থ্যকর্মীকে ঠান্ডা মাথায় খুন করেছে দখলদার সেনারা। প্রথমে অস্বীকার করলেও যথেষ্ট তথ্য প্রমাণ থাকায় তা স্বীকার করতে বাধ্য হয় ইসরায়েল। কিন্তু তারপরও নির্বিকার বিশ্ব। বিষয়টা যেন এমন যে শক্তি যাদের রয়েছে তারা যা খুশি তাই করতে পারবে, আর বিশ্ববাসী শুধু চেয়ে চেয়ে দেখবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, জাতিসংঘ, ওআইসি কিংবা এরকম আরও এত এত আন্তর্জাতিক সংস্থা বা সংগঠন রেখে লাভ কি? আরবি ভাষায় ওয়াকাফা শব্দটি থেকে এসেছে ওয়াকফ, যার অর্থ হলো সম্পত্তির হাত বদল। ভারতে যখন কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন, তখন সেটাকেই বলে ওয়াকফ সম্পত্তি। এর মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখান, আশ্রয় কেন্দ্র বা শুধু জমি সবকিছুই থাকতে পারে। যে কাজের জন্য সেটি দান করা হয়েছে সেটি ছাড়া অন্য কোনো কাজে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা যায় না এবং এটি কাউকে বিক্রি বা হাত বদলও করা যায় না।
অন্যভাবে বললে ভারতে হিন্দু সমাজের মধ্যে যেটাকে দেবোত্তর সম্পত্তি বলে গণ্য করা হয়, মুসলিম সমাজে মোটামুটি তারই অনুরূপ সংস্করণ হলো ওয়াকফ। এখন ভারতের পার্লামেন্ট গত সপ্তাহে উত্তপ্ত তর্ক বিতর্কের পর যে মুসলিম ওয়াকফ সংশোধনী বিলটি পাশ করেছে, তারপর গোটা দেশ জুড়ে ছড়িয়ে থাকা শত শত কোটি ডলার মূল্যের যাবতীয় ওয়াকফ সম্পত্তি কিভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হবে তার পুরো পদ্ধতিটাই এখন বদলে যেতে চলেছে। ইতিমধ্যে বিলটি চ্যালেঞ্জ করে অন্তত 4টি পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে, যেগুলো করেছেন AIMIM, কংগ্রেস, আম আদমি পার্টি বা আরজেডির মতো দলের নেতারা এবং অন্তত একটি সিভিল রাইটস গোষ্ঠী। তারা প্রত্যেকেই দাবি করছেন এই বিলটি চূড়ান্ত অসাংবিধানিক এবং দেশের সংখ্যালঘু নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। এখন সুপ্রিম কোর্ট এ বিষয়ে কী অবস্থান নেয় এবং মামলাগুলো শুনানির জন্য গ্রহণ করে কিনা সেটিই দেখার বিষয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াকফ বিল পাশ হওয়ার ঘটনাটিকে দেশের জন্য ওয়াটারশেড মোমেন্ট বা পালাবদলের মুহূর্ত বলে বর্ণনা করেছেন। তবে বিলটির নিন্দায় বিরোধী শিবির ইন্ডিয়া জোট শুধু এককাট্টাই ছিল না, পার্লামেন্টেরও প্রায় সব বিরোধী দলই এই বিলটির বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা এই বিলটিকে বর্ণনা করেছে সংখ্যালঘুদের অধিকার খর্ব করার জন্য শাসক দল বিজেপির আরেকটি প্রচেষ্টা হিসেবে। বিলটির আগাগোড়া সবচেয়ে বড় সমালোচক ছিলেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি তথা হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি। তিনি এখন আইনটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টেরও শরণাপন্ন হয়েছেন। পার্লামেন্ট ও পার্লামেন্টের বাইরে তিনি যুক্তি দিয়েছেন এই বিলটির আসল উদ্দেশ্য মোটেও সংস্কার নয়, বরং সংসদের গরিষ্ঠতাকে ব্যবহার করে মুসলিমদের অধিকারকে ছিনিয়ে নেয়া। তার মতে কেন্দ্র ও রাজ্য স্তরের ওয়াকফ বোর্ডগুলোতে গরিষ্ঠ সংখ্যক সদস্য যাতে অমুসলিম হতে পারেন সেই পথ প্রশস্ত করে দিয়েছে এই বিল। এখন একই জিনিস কিন্তু আপনি হিন্দু বা জৈন এন্ডাওমেন্ট বোর্ডে অথবা শিখদের গুরুদুয়ারা প্রবন্ধক কমিটিতে করতে পারছেন না, ফলে এই গোটা পদক্ষেপটাই অসাংবিধানিক ও মুসলিম বিরোধী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি নিয়ে পার্লামেন্টকে বিভ্রান্ত করেছেন বলেও অভিযোগ তোলেন ওয়াইসি। ইসলামী পরম্পরা অনুসারে যখন কোনো মুসলিম ব্যক্তি সমাজের উপকারের স্বার্থে ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি আল্লাহর নামে দান করেন, সেটাকে ওয়াকফ সম্পত্তি বলে চিহ্নিত করা হয়। ভারতে বসবাসকারী প্রায় 20 কোটি মুসলিমের জন্য এই ওয়াকফ সম্পত্তির গুরুত্ব অপরিসীম, কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বা কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়। ভারতে রয়েছে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি, যার বাজার মূল্য শত শত কোটি ডলারের সমপরিমাণ। ভারতের মুসলিম নেতারা ও বিরোধী দলগুলো শুরু থেকেই বলে আসছে যে মুসলিমদের সম্পত্তির উপর সরকার যাতে আরও বেশি ক্ষমতা কুক্ষিগত করতে পারে, একমাত্র সেই কারণে এই সংশোধনীগুলো আনা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে কোনো সম্পত্তিকে ওয়াকফ বলে দাবি করতে হলে সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডকে তার সপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে। অর্থাৎ নতুন ওয়াকফ আইনের সবচেয়ে বড় পরিবর্তনটা হলো কোনটাকে ওয়াকফ সম্পত্তি বলে চিহ্নিত করা হবে সেই সংজ্ঞাটাই পাল্টে দেয়া। এর ফলে শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের মুসলিম সমাজ, সংস্থা, সংগঠন এবং মসজিদ ও মাদ্রাসা সহ অন্যান্য প্রতিষ্ঠান তার পূর্বসূরিদের দান করা যে বিপুল সম্পত্তি ভোগ দখল করে আসছিল, নতুন এই আইনের ফলে তার প্রায় পুরোটাই সরকারের দখলে চলে যাবে। এতে সংখ্যালঘু ভারতীয় মুসলিম সমাজের যেটুকু শক্তি ছিল সেটাও খর্ব করা হবে। অর্থাৎ ভারতের মুসলমানদের চূড়ান্তভাবে দাসে পরিণত করতে উগ্র হিন্দুত্ববাদী মোদীর বিজেপি সরকার এবং RSS এর নীল নকশা এই আইন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।